আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা। অনেকদিন পর, হ্যাঁ, আপনাদের লং টাইম আপনাদের সাথে সরাসরি লাইভ ক্লাসে আসলাম অনেকদিন পর। তো আমাকে একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, বোর্ড দেখতেছেন কিনা, আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো আচ্ছা, তো কয়েকদিন হচ্ছে একটু আমার বাচ্চাটা অসুস্থ ছিল, একটু ব্যক্তিগত সমস্যার কারণে হচ্ছে আপনাদের আমি লাইভ ক্লাস নিতে পারি নাই। তো হচ্ছে যে যদিও আমাদের পেজে অন্যান্য স্যাররা ক্লাস নিতেছেন আর কি রেগুলার। আচ্ছা, আপনাকে মিস করছি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের এর আগে ধারা করাইছিলাম কিনা আমার মনে নাই, মানে আমি 20 মিনিট শুরু করছিলাম এটা মনে আছে, বা সিরিজ বা ধারা করাইছিলাম কিনা বা শেষ হয়েছিল কিনা আমার মনে নাই। তো আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন তো যারা জয়েন করছেন যে ধারা মানে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই ইয়াগুলো আমি করাইছিলাম কিনা। মানে হচ্ছে যে আজকে তো অনেকদিন পর ক্লাস নিতেছি, আমি টপিকও ভুলে গেছি যে আসলে কোনটা কি হয়েছিল না হয়েছিল। হ্যাঁ, সো হচ্ছে আমাকে একটু কমেন্ট করবেন যে ধারা হয়েছে কিনা, ধারা সিরিজ, হ্যাঁ, আহ, বিস্তারিত আমি করেছিলাম কিনা আমার মনে নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটু কমেন্ট করবেন। তাইলে হচ্ছে যদি না হয়ে থাকে আমি ধারা করাবো, মানে ধারার নোটগুলো আমার কাছে আছে। হ্যাঁ, এখন যদি ধারা করে থাকি তাহলে হচ্ছে আবার ঝামেলা, যদি অন্য অন্য অন্যটা করাইতে হয় তাহলে হচ্ছে আবার এখন আহ, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, সিরিজ হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন, সিরিজ হয়েছে কিনা একটু কমেন্টে জানাবেন। যদি না হয়ে থাকে তাহলে আমি সিরিজটাই করাবো আর কি। একটু কমেন্ট করবেন। ধারা থেকে সবসময় প্রশ্ন হয় প্রিলি রিটেনে, তো আমি সিরিজটাই করাবো আর কি যদি ধারা না হয়ে থাকে। লাইভ হচ্ছে না কেন অন্য পেজে? আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, আর আরেকটা পোস্ট দিছিলাম আমি আজকে, সেটা হচ্ছে যারা কয়েকজন আমাকে মেসেঞ্জারে দেয়, না পাইলে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, স্যার অমুক ক্লাসটা তো আমি পাইতেছি না, তো অমুক ক্লাসটা হচ্ছে আমাকে একটু দেওয়া যায় কিনা লিঙ্ক। তো তখন আমি দিছিলাম যে আমি যখন এই যে ক্লাসের সময় বলি আপনাদেরকে যে আপনাদের ক্লাসটা শেয়ার করে নিজের কাছে সংরক্ষিত রাখেন, সেভ রাখেন, কিন্তু তখন কেউ কানে তুলেন না আর কি। হ্যাঁ, পাত্তাই দেন না যে এই বেটা কি লিখা এইগুলো বলে। কেন এই জন্য বলি, কারণ আপনি যখন আবার সে অঙ্কটা, সে অধ্যায়টা রিপিট করতে যাবেন, রিভিশন দিতে যাবেন, তখন কিন্তু হচ্ছে আপনার এই লাগবে, ওই অধ্যায়টা লাগবে আর কি, তখন আপনার ওই অধ্যায়টা লাগবে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কথা। সো আপনি যদি আবার পুনরায় এই ক্লাস করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনি নিজের কাছে এই ক্লাসটা হচ্ছে আপনি কি করবেন, সেভ করে রাখবেন আর কি। ঠিক আছে, যাতে হচ্ছে আপনি শেয়ার করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে আবার এই ক্লাসটা করতে পারেন। আর ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক আমরা ক্লাস শুরু করি। তাহলে আমি আজকে টপিক লিখে দিলাম ধারা, আজকে টপিক লিখে দিলাম ধারা। হ্যাঁ, আমরা শুরু করে দিই। আর একটু শেয়ার করে দিবেন, আমি অনেকদিন লাইভ ক্লাস নেই নাই, সো অনেকের কাছে পৌঁছাতে পারি নাই। তো একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরা জানে যে আমি আবার ক্লাস শুরু করছি আর কি। এবং এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদের ক্লাস নেওয়ার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমাদের ক্লাসে কিন্তু রাত 8:30টায় আমাদের সুকান্ত স্যার ক্লাস নেন, সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা করবেন। আর আরেকটা ইয়া হচ্ছে আপনাদের দেই, আচ্ছা, ধারা ধারা, ওকে। আরেকটি হচ্ছে আমাদের নতুন ব্যাংকের ব্যাচ শুরু হবে। সো আমাদের বাংলা ভাষণের ম্যাথ ক্লাস অনেকগুলো হয়ে গেছে, তো আমি চেষ্টা করবো এই মাসের মধ্যে, আজকে তো কত 16 তারিখ, এই মাসের মধ্যে বাকি যে ফ্রি কোর্সের যে ক্লাসগুলো আছে আমি চেষ্টা করবো এই মাসের মধ্যে এটা কমপ্লিট করে দেওয়ার। তারপরে হচ্ছে ইনশাল্লাহ এরপর থেকে হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, ব্যাংকের ব্যাচ। হ্যাঁ, ফুল ব্যাংকের ব্যাচ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন যে আমার ছেলে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু হেডলাইন দেন ধারা। হ্যাঁ, ধারা বা সিরিজ। ওকে, মার্কার ঠিক আছে কিনা জানি না, অনেকদিন পরে আসছি বাসায়। ওকে, মার্কার আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ধারা। আর আপনাদের একটা গুড নিউজ দেই, সেটা হচ্ছে আহ, যদিও আমার ইচ্ছা নাই, তারপরে হচ্ছে যুগের সাথে তাল মিলায় হচ্ছে যে অনেক কিছুই করতে হয়। তো আমি আপনারা হয়তো খুব শীঘ্রই একটা সারপ্রাইজ পাইতে পারেন। সারপ্রাইজ কি সেটা আর বললাম না, সারপ্রাইজ কি সেটা আর বললাম না। তো যখন সারপ্রাইজ বললে তো আসলে সারপ্রাইজ থাকে না। সো আপনাদের হঠাৎ দেখবেন যে একদিন আমি লাইভ ক্লাস করাইতেছি, দেখবেন যে কি ব্যাপার আজকে অন্যরকম কেন। আচ্ছা, সেটা না হয় থাকুক আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন ধারা। আচ্ছা, ধারার আমরা হচ্ছে যে ধারা বা সিরিজের ম্যাথ গুলো করবো এখানে। টোটাল হচ্ছে দুই টাইপের ম্যাথ আছে, মানে দুই টাইপের ম্যাথ পরীক্ষাতে আসে ধারার। তো একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর সমান্তর ধারা। হ্যাঁ, একটা হচ্ছে সমান্তর ধারা, আরটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা, হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কোনটা আর গুণোত্তর ধারা কোনটা এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি যখন একটা পরীক্ষার ম্যাথ পাবেন তখন আপনার অবশ্যই জানতে হবে যে এটা কি সমান্তরের সূত্র হবে না গুণোত্তরের সূত্র হবে। তো দেখেন, হ্যাঁ,
সমান্তর ধারা কি ধরেন 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 ডট। এই দেখেন এখানে দুইটা পদের মধ্যে 1 এবং 2 দুইটা পদের মধ্যে পার্থক্য 1, 2 এবং 3 পার্থক্য হচ্ছে 1। এটার পর যদি আরেকটা 4 থাকতো, ধরেন আরেকটা 4 আছে, তাহলে এখানেও দুইটার পার্থক্য কত? 1, মানে হচ্ছে সমান অন্তর থাকে। ও অন্তর বা হচ্ছে পার্থক্য যাদের থাকে সমান অন্তর। সমান্তর মানে সমান অন্তর, হ্যাঁ, সমান অন্তর বা সমান পার্থক্য যে ধারার মধ্যে থাকে সেটা হচ্ছে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা কি ধরেন এরকম 2, 4, 8, 16, হ্যাঁ, 2, 4, 8, 16। এখন এই 4কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে কত? 2। আপনি যদি এই 8কে 4 দিয়ে ভাগ করেন, মানে এরকম যে এখানে যদি আপনি ভাগ করতেন যে 4 ভাগ 2, রেজাল্ট কত? 2, তাহলে ভাগফল কত? 2। আপনি যদি 8কে যদি 4 দিয়ে ভাগ করেন, রেজাল্ট আসবে কত? 2, দিস ইজ 2। আপনি যদি 16কে হচ্ছে 8 দিয়ে ভাগ করেন, রেজাল্ট আসবে কত? 2, দিস ইজ 2। তাহলে এখানে হচ্ছে তাদের অনুপাতটা সমান থাকে। অনুপাত কি সমান থাকে? অনুপাতটা সমান থাকে। অনুপাত বা হচ্ছে ভাগফল। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই ধারাটা কোন ধারাটা কি, কোনটা সমান্তর আর কোনটা গুণোত্তর? পার্থক্যটা আচ্ছা, পার্থক্যটা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সমান্তর আর কোনটা গুণোত্তর? তাহলে সমান্তর মানে সমান অন্তর, মানে সমান পার্থক্য থাকে একটা পদের সাথে আর একটা পদের, সেটা হচ্ছে সমান্তর ধারা। এখানে একটা সমান্তর ধারার আমি এক্সাম্পল দিছি। আর গুণোত্তর ধারা কি? এই যে গুণাকারে থাকে, 2, 4, 8, 16, এদের ভাগফলটা সমান থাকে বা অনুপাতটা সমান থাকে। 4 ভাগ 2, 2, 8 ভাগ 4, 2, 16 ভাগ 8, 2, মানে এদের অনুপাতটা সমান থাকে আর এখানে তাদের পার্থক্যটা সমান থাকে। এই দুইটা হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারার মধ্যে আপনি পার্থক্য বুঝবেন যে আমি কিভাবে চিনবো যে কোন ধারাটা কোনটা। ঠিক আছে? আচ্ছা, এখন পরীক্ষায় দুই ধারাই মোটামুটি সমান পর্যায়ে আসে, হ্যাঁ, দুই ধারা থেকে সমান পর্যায়ে অঙ্ক আসে। তো আমরা একটা একটা করে সবগুলাই শিখবো আর কি। তো আমরা শুরুতে যদি সমান্তর ধারার একটা মানে সূত্র দেখব, তারপর অঙ্ক করব। সমান্তর ধারা সম্পর্কে একটু সূত্র আর অঙ্ক। সমান্তর ধারার প্রত্যেকটা ধারার দুইটা সূত্র আছে। সমান্তর ধারার দুইটা সূত্র, গুণোত্তর ধারার দুইটা সূত্র, টোটাল 4টা সূত্রে অধ্যায় শেষ। সমান্তর ধারার দুইটা সূত্র আছে। ধরেন আমি এই এরকম একটা লিখলাম যে 1 + 2 + 3 + ডট 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 ডট, ঠিক আছে, এরকম একটা ধারা আছে। এখন এই ধারার এই যে প্রথমে যে থাকে একে বলা হয় প্রথম পদ, এবং প্রথম পদকে একটা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন ইংরেজি লেটারের প্রথম অক্ষরকে বলি এ, সো এই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে আমরা কি করছিলাম যে এই পদগুলোর মধ্যে পার্থক্যটা সমান থাকে, সমান পার্থক্য থাকে। এখন এটাকে বলা হয় সমান অন্তর, এই জন্যই এই ধারার নাম হচ্ছে সমান্তর। সমান অন্তর থাকে যার মধ্যে, সেটাই সমান্তর। এখন তো এই যে আমাদের যে সাধারণ এই সমান্তর সাধারণ অন্তর, হ্যাঁ, সাধারণ অন্তর বা পার্থক্য, সেটা কিভাবে বের করতে হয়? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিতে হয়, অর্থাৎ এই 2 বিয়োগ 1, তাহলে কত? আচ্ছা, এটা কেমনে বের করবেন? সেটা হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। এভাবে আমরা এই সূত্রের মাধ্যমে সাধারণ অন্তরটা বের করতে পারি। যেমন আমরা যদি এই ধারাটার সাধারণ অন্তর বের করি, তাহলে কত হবে? দ্বিতীয় পদ হচ্ছে 2, প্রথম পদ হচ্ছে 1, তার মানে সাধারণ অন্তরের মান কত? 1। এখন সাধারণ অন্তর মানে কি? অন্তর মানে কি? ডিফারেন্স বা পার্থক্য, এবং ডিফারেন্সের যে ইংরেজি বানান তাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সো প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, আর একটা পদের সাথে আরেকটা পদের যে পার্থক্য সেটাকে প্রকাশ করা হয় ডিফারেন্সের ডি দ্বারা। হ্যাঁ, এখন এখানে আমরা দুইটা প্রতীক পাইছি, একটা হচ্ছে এই প্রথম পদ হচ্ছে এ আর সাধারণত হচ্ছে ডি। এখন এখানে এই চলতে চলতে আনলিমিটেড ধারা যদি থাকে, লাস্ট পদটা কত? লাস্ট পদটা হয়তো 100 থাকতে পারে, লাস্ট পদটা হয়তো 99 থাকতে পারে, কত আমরা আসলে জানি না। এক এক পদে এক একটা ধারায় এক এক সংখ্যক
পদ থাকে। তাহলে আমরা যেহেতু জানি না, তো আমরা কি করি, আমরা যখনই কোনো কিছু না জানি সেটাকে আমরা n ধরে নেই, x ধরে নেই, n ধরে নেই। তো এই ধারার অঙ্কে যে লাস্ট পদ থাকে তাকে n ধরা হয়, যে আমরা ধরে নেই এখানে n সংখ্যক পদ আছে, তাহলে এটা হচ্ছে শেষ পদ। এইটা হচ্ছে কি শেষ পদ। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, একটা হচ্ছে প্রথম পদ a, শেষ পদ হচ্ছে n, বা শেষ পদ না মানে পদের সংখ্যা, সরি শেষ পদ না, এটা হচ্ছে পদের সংখ্যা, এটা হচ্ছে পদের সংখ্যা। আমরা জানি না আসলে এখানে কয়টা পদ আছে, 5টা, 10টা, 20টা না 25টা না 100টা না 500টা পদ আছে। আমরা ধরে নিলাম n সংখ্যক পদ এখানে আছে, ঠিক আছে। এখন তাহলে n সংখ্যক পদ এখানে আছে, তাহলে এখন দেখেন, তাহলে এই সূত্রগুলো দেখেন। এক নম্বর হচ্ছে n পদের সমষ্টি, n তম পদ, সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হচ্ছে সমান্তর ধারার n পদের সূত্র, মানে দুইটা সূত্র, প্রত্যেকটা ধারার দুইটা সূত্র, একটা হচ্ছে পদের সূত্র আর একটা যোগের সূত্র। তাহলে সমান্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা কি, এটা হচ্ছে প্রথম পদ। nটা কি, মানে কতগুলা পদ আছে। ডিটা কি, এই সাধারণ অন্তর বা পার্থক্য আর কি। আচ্ছা, 2 নাম্বার আরেকটা সূত্র লাগে, সেটা হচ্ছে যোগফলের সূত্র। সেটা হচ্ছে n পদের যোগফল। n পদের যোগফল তাহলে কত হবে, n পদের যোগফলের সূত্র হচ্ছে n/2 ইনটু, একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আমি ভালো দিতে পারি না, আপনাদের বুঝা নেবেন যে এটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, n/2 ইনটু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। এটা হচ্ছে দুইটা মাত্র সূত্র, n পদের সূত্র হচ্ছে এটা, আর n তম পদের যোগফলের সূত্র হচ্ছে এটা। এই দুইটা সূত্রের বাইরে সমান্তর ধারার আর কোনো অঙ্ক নাই, আর কোনো সূত্র নাই। সমান্তর ধারার আপনি যত অঙ্ক পাবেন সব এই সূত্র দিয়ে অঙ্ক সব শেষ। সো দুইটা সূত্র একটু লেখেন। এটা হচ্ছে একটা ধারার এক্সাম্পল, প্রথম পদকে দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। n তম পদকে যদি নির্ণয় করতে বলে, এইটা হচ্ছে n তম পদের সূত্র। আবার কিছু পদে পাইবেন যোগফল নির্ণয় করতে বলবে, যে এদের যোগফল কত। তাহলে এতটুকু একটু তুলেন। এবার আমি একটা অঙ্ক দিতেছি, সেই অঙ্কের মধ্যে আমি এই দুইটা সূত্রের ব্যবহার দেখাই দেব, ঠিক আছে। একটু তোলা শেষ হলে ডান লিখবেন, আর আবার বলি, এই ক্লাস যদি আপনি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করে আপনার নিজের কাছে সেভ করে রাখেন। আর আমি মাঝখানে কয়েকদিন ক্লাস নিতে পারি নাই আমার ব্যক্তিগত সমস্যার কারণে। এখন থেকে যে আমাদের ফ্রি যে কোর্স আছে, সেই কোর্সের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো এখন থেকে আবার রেগুলার চলবে। সো তাদেরকে একটু জানাই দেন, আপনার বন্ধু বান্ধব, দোস্ত বন্ধুরে, বান্ধবীরে, যে ক্লাস কিন্তু আবার শুরু হয়েছে। একটু তুলেন। এখন ধরেন আমি একটা অঙ্কই দিই, ধরেন এখানে আমি একটা অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, একটা অঙ্ক দেই, বই থেকে একটা অঙ্ক দেই, তাহলে আপনারা ভালো বুঝবেন। আমি আপনাদের যতটুকু বুঝাইছি বেসিক, যতটুকু সূত্র বুঝাইছি, এখন আমি একটা বইয়ের অঙ্ক দিতেছি। এই অঙ্ক থেকে আমি এই দুইটা সূত্রের আপনাকে ব্যবহার, আচ্ছা হ্যাঁ, দুইটা সূত্রের ব্যবহার আমি দেখাই দিচ্ছি, যে এই দুইটা সূত্রের ব্যবহার আমরা কিভাবে করব। দেখেন, আমি একটা অঙ্ক লিখতেছি, যে অঙ্কটা হচ্ছে পরীক্ষায় আসছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নিবন্ধন NTRCA নিবন্ধন পরীক্ষায় আসছে, যে 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 ধারাটির কততম পদ, এই ধারাটির কততম পদ হচ্ছে 33। এই প্রশ্নটা এই নিবন্ধন পরীক্ষার একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যে 3 প্লাস 6 প্লাস 9 ডট 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 ধারাটির কততম পদ হচ্ছে এত। আচ্ছা, এখানে এই অঙ্কের মধ্যে কিন্তু কোথাও বলা নাই এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। একটু আমাকে কমেন্টে জানান তো। আমি আপনাদের হচ্ছে এতক্ষণ সমান্তর গুণোত্তর ধারা পড়াইছি, যে চেনার উপায় কি। তাহলে আমাকে একটু প্রথমে আপনার তো জানতে হবে যে এই ধারা বলছে, এই ধারাটি এটা কি সমান্তর, এটা নাকি গুণোত্তর, এটা কি দেশি না বিদেশি।
বলা নাই কোথাও। তাহলে আপনি যখন এই অঙ্ক করতে যাবেন তাহলে আমাকে একটু কমেন্টে জানান তো, এই যে চেহারা আছে 3 6 9 ডট ডট ডট, এই ধারাটা আসলে কোন ধারা? এটা কি সমান্তর ধারার মধ্যে পড়বে নাকি এটা গুণোত্তর ধারার মধ্যে পড়বে? আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমি যতটুকু বুঝাইছি ততটুকুতে আপনি এটা আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা যে এটা কোন ধারা। এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনি ধারা চিনতে পারছেন। ধারা যদি আরেকটা আসে তাহলে আপনি চিনবেন। একটু কমেন্ট করবেন কাইন্ডলি, হ্যাঁ একটু কমেন্ট করেন, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতে পারবেন যে ধারা আসলে আপনি চিনতে পারছেন কিনা। আমি সমাধান দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা সমান্তর, হ্যাঁ অনেকগুলা উত্তর পাইছে। এটা একটা সমান্তর ধারা। কেন? কারণ এই দুইটার পার্থক্য হচ্ছে 3, এই দুইটার পার্থক্য হচ্ছে 3। সমান অন্তর, সমান পার্থক্য বিশিষ্ট ধারাকে সমান্তর ধারা বলে। এখন এই আমরা যে কি করি, কততম পদ, আচ্ছা এটার যে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। প্রথম পদের মান কত? প্রথমে যে থাকে সেই প্রথম পদ, তার প্রথম পদের মান কত? 3। আচ্ছা এরপরে কি লাগবে? এরপরে লাগবে সাধারণ অন্তর। অন্তর মানে কি? পার্থক্য বা ডিফারেন্স। তাহলে ডিফারেন্স, পার্থক্য একে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সাধারণ অন্তর বের করবো কেমনে? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তাহলে 6 - 3, 6 - 3 = কত? 3। 6 - 3 = কত? 3। তাহলে দুইটা জিনিস পেয়ে গেছি। এখন বলছে কততম পদ আমরা জানি না। তো আমাদের গণিতের একটা মজার বিষয় হচ্ছে যা না জানি তা ধরে নেই। মনে করি x তম পদ এত, মনে করি n তম পদ এত, ধরি অত, হ্যাঁ আমরা ধরে নেই। তাহলে আমরা ধরে নেই যে কততম পদ মানে আমরা n তম পদ ধরে নিলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধরি n তম পদ হচ্ছে কত? 33। এটা আমরা ধরে নিতে পারি। এখন n তম পদের একটা সূত্র আপনাদের খাতায় আমি লিখে দিছি 2-3 মিনিট আগে। সেই n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d = হচ্ছে 33। এখন আমরা যদি মান বসাই, এর মান হচ্ছে 3, n - 1, n এর মান জানলে তো আমার অঙ্কই শেষ। সো n এর মান n জানি না, ইনটু d এর মান হচ্ছে কত? d এর মান হচ্ছে কত? 3 ইনটু 3 সমান হচ্ছে 33। এখন দেখেন, তাহলে এই 3টা প্লাস আছে, এখানে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 33 থেকে 3 গেলে হয়ে যাবে কত? 30। আচ্ছা আমরা একটু পরের লাইনে করি, অসুবিধা নেই। আচ্ছা এই 3 এর পাশে গেলে হবে 30, আর এখানে কত থাকবে? এই 3 দিয়ে গুণ করেন। আচ্ছা 3 দিয়ে গুণ করার দরকার নেই। n - 1 * 3, এটা এখানে থাকলো, এই 3 কে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে 33 থেকে 3 গেলে 30 হইলো। এখন এখানে কি আছে? 3 গুণ হিসাবে আছে। এই 3 দিয়ে যদি এটাকে কাটি হবে কত? 10। তাহলে n এখানে থাকবে n - 1 সমান কত? 10। এই যে -1 আছে, এই সাইডে গিয়ে কি হবে? +1 হবে। তার মানে অতএব n = 10, আর এখান থেকে আসবে 1, তার মানে 11। তার মানে হচ্ছে কত? 11। তাহলে কততম পদ? 33। তাহলে উত্তর হচ্ছে 11তম পদ হচ্ছে 33। এটা হচ্ছে উত্তর, যে 11তম পদ হচ্ছে 33। প্রথম অঙ্ক, এই জন্য আমি একটু ডিটেলস দেখাইলাম। এর পরের অঙ্কে আমি এত ব্যাখ্যা করব না, এত সময় নেব না। যেহেতু আপনি শিখতেছেন এই জন্য হচ্ছে আমি একটু সময় নিয়ে দেখাই দিলাম আর কি, ঠিক আছে। সানজানা রিয়া 9 না, মোমিনুল ইসলাম মারুফ 11 ঠিক আছে, প্রান্ত নাহিদ 11, হ্যাঁ 11 হচ্ছে সঠিক উত্তর। 11 হচ্ছে সঠিক উত্তর। 11 ছাড়া যাদের হয়েছে তাদের সঠিক উত্তর হয় নাই। এটার সঠিক উত্তর হচ্ছে 11। হ্যাঁ একটু ঠিক করে নেন, আর বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ যত ঝাঁকি তত নেকি, কি জানি একটা কথা আছে না? ঠিক আছে, একটু শেয়ার করে দেন যাতে সবাই জানে যে আমি আবার ক্লাস শুরু করেছি। হ্যাঁ ক্লাস আবার চলবে। আর একটা বিষয় বলি, ক্লাস কিন্তু আমাদের এখানে এখন রেগুলার ক্লাস হয়। হ্যাঁ 8:30টায় ক্লাস পাবেন ম্যাথে, সুকান্ত স্যার ক্লাস নিতেছেন, প্রতিদিনই স্যার ক্লাস নেন। আর আমার ক্লাস 10টায়, হ্যাঁ 10টায় আমার ক্লাস
মোটামুটি আমাদের মনে হয় 15+ ক্লাস অলরেডি হয়ে গেছে ফ্রি কোর্সে। হ্যাঁ, আর যে কয়েকটা ক্লাস আছে আমি আশা করি আমি এই মাসের মধ্যে সেগুলো শেষ করে দিব আর কি। আজকে তো 16 তারিখ, এই সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের যে ফ্রি কোর্সে ক্লাস আছে মোটামুটি আমাদের 30+ ক্লাস হলেই মানে কোর্স শেষ হয়ে যাবে, এবং আমি কিন্তু সিরিয়ালি করাইতেছি। সো আমাদের আগের আরেকটা বিষয় হচ্ছে আমাদের আগের যে ক্লাস আছে সেই ক্লাসগুলা কিন্তু ফেসবুকে খুঁজে পান না। আমাদের এই জাকির স্যার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, এভাবে বাংলা ইংরেজি মিলানো নাম আর কি। হ্যাঁ, ওইখানে কিন্তু আমাদের এই ক্লাসগুলা আপলোড করা হয়। সো ওইখানে আপনি এই ক্লাসগুলা হচ্ছে আপনি ওইখানে পাবেন, ঠিক আছে। সো ওখানে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক 30 দিন পরে ভিডিও ডিলিট করে দেয়, সো তখন কিন্তু আপনি আর ফেসবুকে ভিডিও পাবেন না, ওইখানে পাবেন। হ্যাঁ, এটা একটু বলে দিলাম। তাহলে আমরা একটা সূত্রের ব্যবহার জানলাম, আমরা আরেকটা সূত্রের তাহলে ব্যবহার জানি। নতুন একটা সূত্রের ব্যবহার, এই যে যোগের একটা সূত্র লিখতেছি। হ্যাঁ, যোগের যে সূত্র আছে সেই যোগের সূত্র লিখতেছি, একটা যোগের সূত্র লিখি। আচ্ছা, অঙ্ক গেল কই? ওকে, দেখেন। আচ্ছা, সমষ্টির একটা সূত্র লিখছি, সমষ্টি। আচ্ছা, সমষ্টি এটা দিয়ে লিখতে পারি আমরা চাইলে। দেখেন, ধরেন 1 + 2 + 3 + ডট ডট ডট, এই অঙ্কটা দুই ভাবে করা যায়। ধরেন এইটাই সমষ্টির অঙ্ক আসলো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এটা আমরা ওই সমষ্টির যে 2 নাম্বার সূত্র আছে সেই সূত্র দিয়ে শিখবো আমরা। এই অঙ্কটা দেখেন, তাহলে এখানের যে প্রথম পদ, এখানের যে প্রথম পদ কত দেখেন, এখানে প্রথম পদকে কি দ্বারা, এ দ্বারা প্রকাশ করে, এর মান হচ্ছে 1। এখানে যদি আমরা সাধারণ, হ্যাঁ, আমরা যদি এখানে আচ্ছা ডাইরেক্ট লিখি, এর মান 1, ডি এর মান হচ্ছে 2 - 1 = হচ্ছে 1। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, দেখেন এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট আছে একটু খেয়াল করবেন, আমার কথা খেয়াল করলে আপনি অঙ্ক বাসায় একা একা অনেক অঙ্ক করতে পারবেন। আর যদি আমার কথা আপনি খেয়াল না করেন তাহলে আপনার শেখার মধ্যে ঘাটতি থেকে যাবে। আমি এর আগের অঙ্কটা আপনাদের ছিল এরকম, 3 + 6 + 9 ডট 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 ডট, এখানে 33 ছিল, এরকম কিছু ছিল। আচ্ছা দেখেন তো, 3 এর পরে 6, তাহলে 3 এর পরে আর কি কি আছে, 4 আছে, 5 আছে, এরপরে 6। 3 এর পরে 6 ছিল, মাঝখানে দুইটা ছিল না। 6 এর পরে 9, কি কি আছে, 7 আছে, 8 আছে, আবার এখানে 9। তাহলে এখানে 6 এর পরে 9, মাঝখানে দুইটা সংখ্যা নাই। তাহলে এইগুলা কিন্তু ক্রমিক সংখ্যা না, দে আর নট ক্রমিক সংখ্যা। মানে ক্রমিক সংখ্যা কাকে বলে, সিরিয়ালি থাকবে 1 2 3 4 5 6, মাঝখানে কোনো গ্যাপ নাই, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। যেমন আপনাকে যদি আমি বলি এই যে তাহলে 3 6 9, এখানে দুইটা নাই, এখানে দুইটা নাই, তাহলে এরা ক্রমিক সংখ্যা না। আমি এরা যদি সিরিয়ালি থাকতো তাহলে আমি বলতে পারতাম সর্বশেষ যে সংখ্যাটা n এর মান ঠিক ততগুলো সংখ্যা এখানে আছে। এবার এখানে একটু তাকান, 1 2 3, মাঝখানে কোনো গ্যাপ নাই। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা, ক্রমিক সংখ্যা। 1 2 3, এরপরে 4, এরপরে 5, এরপর 6, এইভাবে চলতে চলতে কত, 100। তাহলে এই অঙ্কগুলোর মাঝখানে অনেক ভেজাল ছিল, অনেক সংখ্যা ছিল না, বাট এটা ক্রমিক সংখ্যা হয় আপনি একদম চোখ বন্ধ করে বলবেন যেহেতু এটা ক্রমিক সংখ্যা, সর্বশেষ সংখ্যা যেহেতু 100, তার মানে এখানে 100টা পদ আছে। তার মানে আপনি সরাসরি লিখতে পারেন n এর মান 100। n এর মান কত, 100, মানে পদের সংখ্যা আর কি। পদ সংখ্যা কত, 100। আপনারা আর কষ্ট করে বের করতে হবে না যে কততম পদ 100। আগের অঙ্কে আমরা বের করছি 11তম পদ হচ্ছিল 33, মানে ক্রমিক সংখ্যায় সর্বশেষ যে সংখ্যা সেটাই হচ্ছে n এর মান। সো এই অঙ্কটা আপনি অনেকটা সহজে করতে পারতেছেন। হ্যাঁ, n এর মানটা 100। তাহলে আমরা এখন যোগফল নির্ণয় করব। অতএব কত, অতএব যোগফল বা 100টি কয়টা পদ আছে, 100টি পদের যোগফল। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি যোগফলের,
n/2 সূত্র পরীক্ষায় না লিখলে হবে, মনে মনে বসাইলে হবে n/2 into 2a plus n-1 into d। এই অঙ্কটা আরেকটা সূত্র দিয়ে ব্যবহার করা যায়। এই অঙ্কটা তিন ভাবে করা যায়, আমি আপনাদের তিন ভাবে দেখাবো। প্রথমে হচ্ছে সমষ্টি সূত্র দিয়া, দ্বিতীয় হচ্ছে আরেকটা সূত্র আছে 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে মুখস্থ। অর্থাৎ এই অঙ্ক আপনাকে আমি তিন উপায়ে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম উপায়, সমষ্টি সূত্র দিয়ে দেখাইতেছি। তাহলে 61 পদের যোগফল সূত্র কি n/2, n/2 মানে কত 100/2, ঠিক আছে। আচ্ছা, ব্র্যাকেট দিলাম 2a, 2 into এর মান কত 1, 2a plus n-1, n এর মান 100 minus 1 into d, d এর মান কত 1। ওকে, তাহলে এবার দেখেন 2 দিয়ে কাটলে 50, তাহলে 50 এখানে হবে 2, 100 থেকে 99 আর গুণ করলে 99 হবে। তাহলে 50 into 101, এটা গুণ করলে কত হয়? সম্ভবত 50 দেখেন তো। এটা একটা মুখস্থ উত্তর, মানে এটা এত সংখ্যাবার পরীক্ষাতে আসছে, এটা আর হচ্ছে যে আমি করলাম না। এটার উত্তর হচ্ছে 50। এটা একটা ফিক্সড, মানে এটা একটা কমন ম্যাথ, এবং এটার উত্তর মোটামুটি আপনাদেরও অনেকের মুখস্থ আর কি। হ্যাঁ, কত এটা 50, ঠিক আছে 50। আপনারা কমেন্ট করেন না, আপনাদের কমেন্ট কই? আমি তো কমেন্ট দেখতে পাইতেছি না আপনাদের, ঘটনা কি? হ্যাঁ, আচ্ছা, এটা প্রথম পদ্ধতি ছিল। আমি আরো 2টা পদ্ধতিতে এটা দেখাবো, আমি। হ্যাঁ, মানে একটা অঙ্ক আপনি চাইলে যে কোনো ভাবে আপনার যেটা সহজ মনে হয় আপনি ঠিক ওইভাবে করবেন। এটা আরো 2টা পদ্ধতিতে আমি দেখাই দিব এখনই। 50। আচ্ছা, এটা ছিল প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতি দেখেন। একটা সূত্র আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল equal to n into n plus 1 divided by 2। এই অঙ্কটা আমরা এই সূত্রে দ্বারা করতে পারবো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n into n plus 1 divided by 2। এখন এই সূত্রটা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যেগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সূত্র যদি বসাই n into n plus 1 divided by 2, n এর মান কত 100, তাহলে এই যে বসাইলাম 100 into n plus 1 মানে 100 plus 1 divided by 2, কাটলে কত হবে 50। তাহলে 50 গুণ এখানে আসবে 101, এই যে হচ্ছে 50। এটা হচ্ছে নাম্বার 2 পদ্ধতি। আপনি এইটা দিয়েও এই অঙ্কটা করতে পারবেন, যে n into n plus 1 divided by 2, এই সূত্র দিয়েও আপনি চাইলে এই অঙ্কটা করতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, আবু সাইদ শাহিন, আচ্ছা ধন্যবাদ আবু সাইদ শাহিন ভাই। তাহলে এই পদ্ধতিটা আপনি করতে পারবেন। আচ্ছা, এবার দেখবেন 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি কি দেখেন, এই যে আমি বললাম যে 1 থেকে, একটু খেয়াল করেন, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 100। এই অঙ্কটা এত হাজার বার বিসিএস, প্রাইমারি, নিবন্ধন বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে। এটা একটা ফিক্সড অঙ্ক, তার মানে 1 থেকে 100 পর্যন্ত আপনি মুখস্থ রাখবেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 50, ঠিক আছে। এখন যদি পরীক্ষায় আসে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 প্লাস হচ্ছে কত 99, যদি 99 পর্যন্ত আসে তার মানে কি এখান থেকে 100 কমে যাবে, তাহলে হবে কত 49। বোঝা গেছে? অর্থাৎ এইভাবে যদি আসে তাহলে আপনি এই 2-4টা প্রশ্নের আপনার একদম মুখস্থের মতো থাকতে হবে, তাইলে আপনি অঙ্ক দেখা মাত্র দাগাইতে পারবেন। এখন পরীক্ষার হলে যদি আসে আর আপনি যদি এই সূত্র আবার লিখতে যান, n তম পদের সূত্র এত, হ্যাঁ, তাহলে তো আপনি সূত্র লিখবেন, হিসাব করবেন, আর আপনার বন্ধু কি করবে, দেখবে যে 1 থেকে 100 পর্যন্ত আছে, তাহলে 50।
1 থেকে 99 আছে 49 50 ছোটস্থ মুখস্থ আর কি। তো এরকম দু চারটা জিনিস মুখস্থ রাখবেন আর কি। ওকে, আচ্ছা এখন আচ্ছা এটা যেহেতু ধরলাম আমি আরো একটা জিনিস শিখাই দিই এখানে দেখেন। আচ্ছা তারপর হচ্ছে এটা 2 নাম্বার দেখেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রথম n সংখ্যক সংখ্যার, আচ্ছা দরকার নাই করার দিন, এই বাংলা লেখা আমার ভালো লাগে না। এই তিনটা জিনিস আপনাদের একটু লিখে দিই। সেটা হচ্ছে 1 2 3 প্লাস ডট 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 প্লাস n। এটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা এখন এদের হচ্ছে যোগফল এইভাবে আসতে পারে, স্কয়ার আকারে আসে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট 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 প্লাস হচ্ছে n স্কয়ার। এটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 6, আচ্ছা n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে এটার সূত্র। আচ্ছা এটা হচ্ছে এটার সূত্র। আর 3 নাম্বার সূত্র হচ্ছে যদি কিউব থাকে a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব প্লাস ডট 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 n কিউব। এটার সূত্র হচ্ছে এটার বর্গ আর কি। হ্যাঁ, এটার সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই যে এটার বর্গ, এই যে এটারে জাস্ট স্কয়ার করতে হবে, এই হচ্ছে উত্তর। অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা দিয়ে আবার তিনটা ছোট ছোট জিনিস আছে। 1 2 3 ডট 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 n সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ভাগ 2। যদি বর্গ থাকে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। যদি বর্গ না থাকে ঘন থাকে তাহলে যে এই যে নরমাল কি ছিল এটার বর্গ মানে n ইনটু n প্লাস 1 বাই 2 এত। আমি একটা করে ইউজ শিখাই দিচ্ছি, একটা করে ইউজ শিখাই দিব আর কি। হ্যাঁ, একটা করে ইউজ শিখাই দিচ্ছি আমি, একটু তুলবেন। আচ্ছা ওসমান আনসারী, আপনার সহযোগিতা সারা জীবন মনে থাকবে। আচ্ছা আবু সাইদ শাহিন, স্যার আমি রংপুরের স্টুডেন্ট। আচ্ছা ভালো লাগলো। আমি তো বেশ কয়েক আপনাদের, আচ্ছা যারা শেয়ার করেন নাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিয়ে আপনার নিজের কাছেও লাইভ ক্লাসটা সংরক্ষিত রাখবেন। সাথে হচ্ছে যারা হচ্ছে আমাদের পেজের ফলোয়ার আছে যাদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি পৌঁছায় না, হ্যাঁ তাদেরকে হচ্ছে একটু তাদের কাছে একটু পৌঁছে দেন আর কি। হ্যাঁ যে হ্যাঁ আমি তো বলছি যে আমি সবাইকে ফ্রি পড়াবো, আমি তো কষ্ট যতটুকু করতেছি এটা সবার জন্যই মানে একই পরিমাণ কষ্ট। তো 5,000 জন দেখার থেকে 10,000 জন দেখুক, 1 লাখ দেখুক, আমার তো কোনো মানে ইয়া নাই আর কি। সো আপনারা একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দেন আর নিজের কাছেও সেভ থাকলো আপনার আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমি হচ্ছে একটা আপনাদের অঙ্ক দিতেছি, এই প্রথমটার ব্যবহারটা আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ আমি 2 নাম্বারটার এই সূত্রের একটা ইউজ দেখাই দিচ্ছি। যদি এরকম আসে, ধরেন পরীক্ষায় এরকম আসলো যে যোগফল নির্ণয় করেন, এরকম একটা অঙ্ক আসলো যে কোশ্চেন আসলো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট ডট। একটা অঙ্ক এরকম পরীক্ষায় আসছে 31 স্কয়ার, এটার যোগফল কত? 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। আচ্ছা এখন এই অঙ্ক যদি পরীক্ষায় আসে এই 31 স্কয়ার এ কি সম্ভব যোগ করা? 1 এর স্কয়ার 2 এর স্কয়ার 3 স্কয়ার, এই অঙ্ক যদি আপনি ক্যালকুলেটরও দেয় তাইলে অবশ্যই এই অঙ্ক করতে গেলে আপনারা পরীক্ষা দেওয়া লাগবে না আর কি। ঠিক আছে, আপনারা পরীক্ষা দেওয়া লাগবে না, কারণ হচ্ছে যে এই অঙ্ক আর শেষ করা সম্ভব না। তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব, এই ফর্মুলায় বসাই দেব। হ্যাঁ এই যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 31 স্কয়ার সূত্র এখানে দেয়া আছে। ঠিক আছে, বসাই দেই দেখেন। তাহলে n এর জায়গায় কত আছে? 31। হ্যাঁ তাহলে n এর জায়গায় কত আছে? 31 পর্যন্ত আছে, 31 পর্যন্ত আছে, 31 পর্যন্ত আমাদের যোগফল নির্ণয় করতে বলছে। জাস্ট এই সূত্রটাই বসাই। তাহলে এই n এর মান কত? 31। তাহলে n ইকুয়াল টু কত বসাবো? 31 বসাই দেই। এই হচ্ছে সূত্র। তাহলে 31 ইনটু 31 প্লাস 1 ইনটু 2 ইনটু 31 প্লাস 1 আর ডিভাইডেড বাই 6। আমি জানি না এটা মিলবে কিনা, হ্যাঁ করি।
ঠিক আছে, মনে হলে 31 পর্যন্ত দিতে দিলাম। তাহলে 31 ইন্টু 32, আচ্ছা ইন্টু 31 দ্বিগুণে 62 আর 1 63 নিচে 6, কাটাকাটি করলে মিলে কিনা আমি জানি না, 2 দিয়ে কাটলে হবে 3, আচ্ছা 3 দিয়ে কাটলে হবে 2, 3 দিয়ে কাটলে হবে 3 21 63, 2 দিয়ে কাটলে হবে 16 দ্বিগুণে 32। তাহলে এইগুলা যোগ গুণ করলে কত হয় দেখেন, 31 16 21, 31 আর হচ্ছে আচ্ছা 16, 31 আর 16 যদি আমরা গুণ করি তাহলে 16 অক্ষে 16, এক ঘর কাটলাম, 3 16 48, তাহলে 6 8 আর 9 4 496। আচ্ছা বাকি থাকে কি 21, বাকি থাকে কি 21, 21 দিয়ে যদি গুণ করি 496 গেল, 6 দ্বিগুণে 12, 2 হাত থাকে আমার 1, 9 দ্বিগুণে 18 আর হচ্ছে 1, 18 একে 19, আচ্ছা 19 এর 9 আর 4 দ্বিগুণে 18 একে 9, দেখেন তো উত্তর হয়েছে কিনা, 6 9 এর 2 11 এর 1 হাত থাকে আমার 1, 9 এর একে 10 10 14 4 হাত থাকে আমার 1 10, দেখেন তো 10,416 কিনা, 10,416 কিনা, আমি জানি না ভুল হইতে পারে। হ্যাঁ 10,416 কিনা উত্তর, 10,416 যদি হয় তাহলে সঠিক উত্তর, 10,416 যদি হয়ে থাকে তাহলে সঠিক উত্তর আপনাদের। হ্যাঁ 10,416 গুণ আমি দেখাই দিছি এখানে। হ্যাঁ গুণ দেখাই দিলাম, আমি গুণ দেখাই দিলাম। আচ্ছা যারা শেয়ার করছেন একটু লেখেন তো, একটু কমেন্ট করেন, যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লেখেন, আর যারা করেন নাই তারা শেয়ার করে তারপর শেয়ার ডান লেখেন, না করে করেন না। হ্যাঁ যারা শেয়ার করছেন তারা একটু শেয়ার ডান লেখেন, আর যারা করেন নাই তারা একটু শেয়ার করেন তারপরে লেখেন। হ্যাঁ আমরা এই গুণোত্তর ধারার আরো ম্যাথ করব, গুণোত্তর ধারার ম্যাথ করব, সমান্তর ধারা আরো ম্যাথ করব। যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লেখেন। মাহবুব হোসেন, চাকরি হলে প্রথম মাসে টাকা দিয়ে আপনাকে মিষ্টি খাওয়াবো। আচ্ছা ভাই আপনি যে বলছেন এতে আমার খাওয়া হয়ে গেছে ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো যাতে আল্লাহ খুব শীঘ্রই আপনার একটা ভালো রিজিকের ব্যবস্থা করেন। ঠিক আছে, মিষ্টি খাওয়াইবেন বলছেন, এতে আমি খুশি ভাই, ধন্যবাদ অনেক আপনাকে। আচ্ছা বগুড়া থেকে দেখতেছি, অনেক ভালোবাসা, পরিমল চন্দ্র রয়, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা তাহলে এটা গেল। আচ্ছা এখন আমি হচ্ছে আপনাদের ঘনের একটা এক্সাম্পল দেখাই দিই। ঘন যদি থাকে, আমি দেখাইলাম একটা নরমাল 1 থেকে 100 পর্যন্ত যোগফল, এরপর দেখাইলাম যদি স্কয়ার থাকে স্কয়ারের যোগফল। এখন যদি ঘন থাকে তাহলে কি করবেন, যারা শেয়ার করেন না একটু শেয়ার করে তারপরে শেয়ার ডাউন লেখেন। ধরি এরকম থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ধরেন 3 কিউব, হ্যাঁ 3 কিউব প্লাস ডট 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 ধরেন 10 কিউব আছে, দেয় 10 পর্যন্ত দেয়, 20 পর্যন্ত দেয়। হ্যাঁ 20, আচ্ছা ধরেন আরেকটু বেশি দিলাম, ধরেন 30 কিউব আছে, 30 কিউব পর্যন্ত দিল, বলতে এলে যোগফল কত। হ্যাঁ আমি আপনারা যদি আমি একটা ক্যালকুলেটর দেই, যদি বলি ভাই আপনি এই কিউব এগুলা যোগ করেন নাকি, আপনার দিন রাত পার হয়ে যাবো গা এগুলা যোগ করতে করতে। তাহলে আমরা কি করব, ওই যে সূত্র আছে সেই ফর্মুলায় চলে যাব। কারণ আমরা কি জানি, আমরা জানি যে যদি ঘন থাকে, ঘনের সূত্র হচ্ছে এই যে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে হচ্ছে কি স্কয়ার। খেয়াল রাখবেন এখানে কিন্তু কিউব না, স্কয়ার। এখানে খেয়াল রাখবেন যে এখানে কিউব আছে দেখে এখানে কিউব নো, স্কয়ার। ঠিক আছে, এখানে স্কয়ার পাওয়ার 2 বাই স্কয়ার। তাহলে এখানে যেহেতু 30 আছে তার মানে n ইকুয়াল টু কত হবে 30। তাহলে জাস্ট আমি সিম্পলি n এর জায়গায় 30 বসাই দেব। তার মানে 30 বসাই, 30 ইনটু 30 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 এরপরে স্কয়ার। তাহলে এই 2 দিয়ে কাটলে হবে কত 15, তাহলে 15 ইনটু 30 আর 1 31 স্কয়ার। আচ্ছা তাহলে 31 আর 15 এইগুলা গুণ করলে কত হয় 15 31, তাহলে 15 অক্ষে 15, এক ঘর কাটা 3 15 45, তাহলে 5 6 4 4 5 6 4, তাহলে 400। ও মোর খোদা
এইটা উত্তর বাই করেন, আমার পক্ষে এটা আপাতত সম্ভব না। তাহলে এটা গুণ করলে কত হয়েছে? এই 465। ওরে আল্লাহ, আরো ছোট সংখ্যা দেওয়া দেখ। আচ্ছা, এই আরো ছোট সংখ্যা 10 নিবেন, ঠিক আছে? এত বড় সংখ্যা নেওয়া যাবে না। আচ্ছা, এটা কত হয় আমি জানি না। হ্যাঁ, এটা 10 দিলাম, 10। আমি আবেগে বেশি বড় সংখ্যা দিয়ে ফেলছি, 10 দিয়ে করে দিই। হ্যাঁ, 10, কারণ এই 10 এর বেশি দিলে এই অঙ্ক মানে একদম মানে খুবই বড় হয়ে যাবে ক্যালকুলেশন। 10, 11 এর বাইরে দেয় না, দেখবেন আপনি। হ্যাঁ, আমি আবেগে 30 দিয়ে ফেলছি, 30 দিয়ে ওরা স্কয়ার করে নেন, আমি 10 দিয়ে দিলাম। হ্যাঁ, 10 10 কিউব। তাহলে 10 ইনটু, নালে হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এটা করাটা কঠিন হয়ে যায়, ডিভাইডেড বাই 2 স্কয়ার। তাহলে 5 ইনটু 5 আর 11, এই যে এটা ঠিক আছে। সম্ভবত 10 পর্যন্ত একটা পরীক্ষাতে আসছে, এটা একটা 10 পর্যন্ত একটা পরীক্ষারই ম্যাথ। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত পরীক্ষা আসছে। তাহলে 5 11 কত হবে? 55 স্কয়ার। এখন এইটারে মনে করেন যে আপনি করা সহজ, ওই 465 রে করতে গেলে তো রাইট পার্ট। তাহলে 5 5 5 25 5 আর টাকা আমরা 2, 5 5 25 আর হচ্ছে 2 26 27, তাহলে 275। আবার 275, তাহলে 5 7 5 12 2 হাত টাকা আমার 1 7 আর 1 8 8 আর 2 এ 10 এর 0 হাত থাকে আমার 1 3। এই দেখেন তো 3025 হয়েছে কিনা, নাকি আমি আবার ভুল করলাম? দেখেন তো আমি ভুল করলাম কিনা। আচ্ছা আচ্ছা, আগেরটা মনে হয় 21000। ওরে আল্লাহ। আচ্ছা, ওই 30 পর্যন্ত, যারা 30 পর্যন্ত করছেন, কয়েকজন দেখলাম উত্তর লিখছে ডট 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 যোগ 30 কিউব। 30 পর্যন্ত যেটা উত্তর সেটা হচ্ছে 216 225। এটা হচ্ছে 30 আলার উত্তর। হ্যাঁ, 30 পর্যন্ত, যদি 30 পর্যন্ত এত দেয় না, আমি আবেগে 30 লিখে ফেলছিলাম। এটা ওই 10 11 এর বেশি। এসি না ছাড়লে গরম লাগে, এসি ছাড়লে হাত পা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে 30 25। হ্যাঁ, 30 25। আচ্ছা, যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কারণ আপনারা কমেন্ট করলে আমি বুঝি যে আপনি ক্লাস দেখতেছেন, আর নাহলে তো বুঝি না যে আসলে আপনি কি করতেছেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আরেকটা সমান্তর ধারার আমরা n পদের সূত্র শিখলাম, তারপরে হচ্ছে n সংখ্যক পদের যোগফলের সূত্র শিখলাম। হ্যাঁ, এখন আমরা গুণোত্তর ধারার সূত্র দেখি। গুণোত্তর ধারা কি আসতে পারে দেখেন। আমি যদি একটা গুণোত্তর ধারা লিখি, ধরেন এরকম লিখলাম যে 2 যোগ 4 যোগ 8 ডট 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 ডট, ধরেন সামথিং কিছু একটা থাকলো n সংখ্যক পদ। এটা একটা, তাহলে দেখলে বোঝা যায় এটা একটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা? কারণ 4 কে 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 2, 8 কে 4 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে 2। তাহলে তাদের যে অনুপাত, তাদের যে রেশিও, কি রেশিও বা অনুপাত, এগুলো সমান থাকে। তো এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারার যে প্রথম পদ, হ্যাঁ, গুণোত্তর ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদকে যেমন আপনি এ দ্বারা প্রকাশ করছিলেন, তো গুণোত্তর ধারারও কোনো ব্যতিক্রম কিছু নাই। গুণোত্তর ধারার প্রথম পদকেও আপনি এ দ্বারাই প্রকাশ করবেন, প্রতীক সেম। হ্যাঁ, প্রতীক সেম। তাহলে প্রথম পদ গুণোত্তর ধারার এ, গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ। আচ্ছা, এখানে লিখবেন সাধারণ। আগের অঙ্ক ছিল সাধারণ অন্তর, অন্তর মানে ডিফারেন্স, ডিফারেন্স বা পার্থক্য। আর এখানে লিখবেন সাধারণ অনুপাত। অনুপাত, অনুপাতের ইংরেজি হচ্ছে রেশিও। রেশিও বানানের প্রথম অক্ষর হচ্ছে আর, তো সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত হচ্ছে উপরে দ্বিতীয় পদ বসাইতে হয় আর ভাগ করতে হয় এই প্রথম পদ দিয়া। ঠিক আছে, প্রথম পদ দিয়া ভাগ করতে হয়। আর এই যে পদের সংখ্যা কি n, এই তিনটা জিনিস যদি আপনি জানেন, একটা হচ্ছে এ প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত,
আরটা হচ্ছে পদের সংখ্যা। হ্যাঁ, পদের সংখ্যা যদি n, তাহলে 1 নম্বর সেটা হচ্ছে গুণোত্তর ধারার দুইটা সূত্র আর কি। গুণোত্তর ধারার প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম, সরি কি লিখতেছি, গুণোত্তর ধারার n তম পদ, এটা সূত্র হচ্ছে a প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে গুণোত্তর ধারার এটা হচ্ছে গুণোত্তর ধারার হাফিজা বিনতে ফরিদ। আমি দেখছি মাদারীপুর থেকে, আমিও মাদারীপুর আছি, আজকে মাদারীপুর আসছি এই যে সন্ধ্যায়, ঢাকা ছিলাম মাদারীপুর আসলাম, তো অনেকদিন পরে বাসায় আসলাম। বাসা ভাড়া দিতে দিতে অবস্থা খারাপ। ঢাকায় এক বাসার ভাড়া দিই 10,000, এখানে দিই 10,000, আরেক জায়গায় দিই 5,000। হ্যাঁ, মাসে 3 জায়গায় বাসা ভাড়াই দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, কিন্তু থাকার আচ্ছা আচ্ছা এখন তাহলে গুণোত্তর ধারার n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। আর আরেকটা সূত্র হচ্ছে সমষ্টির সূত্র, গুণোত্তর ধারার n পদের সমষ্টি, গুণোত্তর ধারার n পদের সমষ্টি, সমষ্টি মানে যোগফল। এখন আমাদের একটা বাংলা মুভি আছে যে দুই বধূ এক স্বামী, সম্ভবত মান্না ছিল, হ্যাঁ মান্না ছিল, শাবনূর ছিল, আর হচ্ছে মৌসুমী ছিল, বউ দুইটা জামাই একটা, সিনেমার নাম দুই বধূ এক স্বামী। এখন এই সমষ্টির সূত্রেও সেম ঘটনা, অর্থাৎ সমষ্টির সূত্রের দুই বধূ এক স্বামীর ঘটনা মানে হচ্ছে দুইটাই সমষ্টির সূত্র, বাট দুইটা রূপ আলাদা। হ্যাঁ, একই সূত্র বাট দুইটা সূত্র এক এক সময় আপনি এক একটা ব্যবহার করবেন। সমষ্টির সূত্র দুইটা, কি কি দেখেন, দুইটা সূত্র লিখবেন। একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n, ঠিক লিখতেছি? হ্যাঁ, এটা হচ্ছে একটা সূত্র। 1 মাইনাস r, এটা হচ্ছে একটা, মানে এই সূত্রটা এক সময় ব্যবহার করা যাবে। a ইন্টু 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n, আর নিচে হচ্ছে 1 মাইনাস r। এটার আরেকটা রূপ আছে, এই সূত্রেরই আরেকটা রূপ আছে, দেখেন, ঠিক আছে, আরেকটা রূপ আছে, দুইটা রূপ। এটা একটা রূপ, আরেকটা রূপ হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে r মাইনাস 1। এই হচ্ছে দুইটা সূত্র, মানে দুইটা রূপ, এই সূত্রের দুইটা রূপ সমষ্টির। একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার, সূত্র ঠিক লিখতেছি? আচ্ছা, বোঝানোর টেকনিক ভাল লাগে বলতেছে। হ্যাঁ, দুই বধূ এক স্বামী, বিয়ের সাথে কথা বলছি, ভাইয়ের মন ভালো হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, মন ভালো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আপনি এখানে দুইটা অপশন দেখেন, খুব সহজে বোঝা যায়, আপনি কোনটা ব্যবহার করবেন। আপনি যখন একটা অঙ্ক করতে যাবেন, তখন যদি r এর মান 1 এর থেকে ছোট হয়, মানে 1 বড় থাকে, যদি 1 বড় থাকে r এর থেকে, তাহলে এই লাইন ব্যবহার করবেন, এই সূত্র, এই অংশ, এই সূত্র ব্যবহার করবেন। আর যদি r বড় হয় 1 এর মান ছোট হয়, তাহলে এটা ব্যবহার করবেন, কারণ বড় থেকেই তো ছোট বিয়োগ করতে হয়। মোট কথা হচ্ছে r এর মান যদি বড় হয় তাহলে r মাইনাস 1, আর যদি 1 এর মান বড় হয় r এর থেকে, তাহলে 1 মাইনাস r। অর্থাৎ আপনি যখন এই সমর্থ ধারার অঙ্ক বের করবেন, তাহলে r এর মানটা আগে বের করবেন। r এর মান যদি 2 বের হয়, 2 মানে কি 1 এর থেকে অবশ্যই বড়, তার মানে তখন হবে r মাইনাস 1, অর্থাৎ নিচের সূত্রটা। আর যদি এমন হয় r এর মান হচ্ছে হাফ বা 1/2 বা 1/3, তাহলে 1/2 1/3 ভগ্নাংশ, এগুলো 1 এর থেকে অবশ্যই ছোট, তাহলে 1 এর থেকে যদি ছোট হয়, তাহলে এই যে 1 মাইনাস r, এই অংশটা ব্যবহার করবেন। তাহলে এই সমষ্টির সূত্রটা একটু কেয়ারফুলি ব্যবহার করবেন, কারণ এটা হচ্ছে ওই যে বাংলা সিনেমা, হ্যাঁ, দুই বধূ এক স্বামী, সো বি কেয়ারফুল, হ্যাঁ, যে কখন কোনটা ব্যবহার করবেন। একটু তোলেন, আমি অঙ্ক দিতেছি, এটা একটু তুলেন, আমি এখন অঙ্ক দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা তুলেন। তোলা শেষ হলে একটু ডান লিখবেন, রেসপন্স করবেন, হ্যাঁ,
তাহলে আমি পরের অঙ্কে যাইতে পারবো। আর যদি কিছু না আপনারা সিগন্যাল দেন তাহলে কিন্তু আমি দাঁড়ায় থাকবো। আমি বুঝবো যে আপনাদের তোলা শেষ হয় নাই। আপনাদের তোলা শেষ হইলে আমাকে সিগন্যাল দিবেন যে তোলা শেষ। ওরা ডিমের অঙ্ক কই গেল? আচ্ছা গেল। তাহলে গুণোত্তর ধারা দেখলে অবশ্যই চিনবেন। গুণোত্তর ধারা চেনার উপায় হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দেখবেন অনুপাত সমান থাকে। ঠিক আছে, চেহারা দেখলে বুঝবেন। 3 6 9 ডাবল ডাবল করে বাড়বে, 3 6 9 9 এরকম আর কি। হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা একটা অঙ্ক করি গুণোত্তর ধারা। হ্যাঁ দেখেন 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 ধারাটির আচ্ছা 9 ডট 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 ধারাটির জায়গায় ধার একারে ধারা প্রশ্নে টি ধারাটির 3 6 সরি এই এটা তো আমি ইয়া লিখে ফেলছি 3 6 9 এটা কি ইয়া না তো? হ্যাঁ 3 6 9 এটা তো আমি সমান্তর ধারা লিখে ফেলছিলাম। গুণোত্তর ধারার অঙ্ক গেল কই? এই পাইছি। হ্যাঁ আচ্ছা দেখেন 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট 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 8 প্লাস হচ্ছে 16 প্লাস ডট 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 ধারাটির আচ্ছা এটা ধারাটির ধারাটির কততম পদ, ধারাটির কততম পদ 128। ধারাটির কততম পদ 128। 2 4 8 16 ডট 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 ধারাটির কততম পদ 128। আচ্ছা এখন এটা প্রথমে আপনাকে একটু বলেন তো এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? হ্যাঁ তাহলে আপনার আগে মানে আইডেন্টিফাই করতে হবে যে অঙ্কটা আসলে কি। যেমন আমি আগের অঙ্ক একটা মানে গুণোত্তর ধারা করে থেকে একটা সমান্তর ধারা করে তুলে ফেলছিলাম আর কি। তাহলে এখন দেখেন তাহলে এটা অবশ্যই 2 4 8 তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে। যেমন এই যে 4 ভাগ 2 কাটাকাটি করলে কত 2, আবার এই যে 16 ভাগ 8 কাটাকাটি করলে কত 2। তার মানে এখানে ভাগফলটা সমান, অনুপাতটা সমান। তার মানে এটা একটা এই গুণোত্তর ধারার ম্যাথ। হ্যাঁ আর সমান্তর ধারায় কি বিয়োগফল সমান থাকে আর এখানে ভাগফল সমান থাকে। তাহলে এটা তাহলে গুণোত্তর ধারাটি এটা কি ধারা? গুণোত্তর ধারাটির প্রথম অঙ্ক যেন একটু ফর্মাল লিখে দিচ্ছি। প্রথম পদ, গুণোত্তর ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে কত 2। প্রথম পদ a ইকুয়াল টু 2। আচ্ছা গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত, গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত একে 8 দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত কেমনে বের করব? 4 ভাগ হচ্ছে 2, তার মানে 2। গুণোত্তর সাধারণ অনুপাত হচ্ছে 2। আচ্ছা এখন বলছে এই ধারাটির কততম পদ। তাহলে আমাদের খুব সহজ আছে, আমরা যখনই কোনো কিছু না পারি সেটাকে আমরা ধরে নেই যে n তম পদ ধরলাম 128। তা আপনি লিখবেন যে ধরি n তম পদ 128 ধরে নিলাম। ধরতে তো না নাই, ঠিক আছে। ম্যাথে সবকিছু ধরা যায়, বাস্তব জীবনে সবকিছু ধরা যায় না হইলেও গণিতে কোনো কিছু ধরা না যায় নাই। আপনি যা মন চায় আপনি গণিতে ধরতে পারবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। সো আমরা ধরে নিলাম যে n তম পদ হচ্ছে 128। ওকে এখন n তম পদের সূত্র কি খাতায় লেখা আছে দেখেন। সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 128। এখন এর মান কত? এর মান 2। আর এর মান কত? আর এর মানও 2।
n মাইনাস 1, n এর মান কত? n এর মান জানলে তো অঙ্কই করা লাগতো না। তাহলে এই r এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে n মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত? 128। এখন এই 2 এখানে 128, 2 দিয়ে কাটলে হবে 64। তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে থাকবে 64 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। যারা না বুঝি 64 ইকুয়াল টু 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6, 6টা 2 গুণ করলে 64 পাওয়া যায়। তাহলে আমি কেন এই 64 কে 2 টু দি পাওয়ার 6 লিখলাম? কারণ এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, আর সূচকের অঙ্কে আমরা শিখছি দুই পাশে যদি ভিত্তি ভিত্তি মিলে বা উপর উপর যদি পাওয়ার পাওয়ার মিলে, তাহলে যে যে মিলে তারে বাদ দেওয়া যায়। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা এই দুই পাশ থেকে আমাদের যে ভিত্তি 2 এটা আমরা বাদ দিয়ে দিতে পারবো। এই কারণে আমরা 64 কে 2 টু দি পাওয়ার 6 লিখছি টেকনিক করে। তাহলে 2 এখানে 2 টু দি পাওয়ার 6, দুই পাশ থেকে এই 2 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকবে? n মাইনাস 1 সমান 6। এখন এই 1 ওই সাইডে গিয়ে কি হবে? যোগ হবে। তাহলে অতএব n ইকুয়াল টু হচ্ছে কত? 7। তাহলে আমরা বলতে পারি কততম পদ? উত্তর হচ্ছে 7তম, 7তম পদ কত? 128। এই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে সপ্তম বা 7তম পদ হচ্ছে 128। আচ্ছা, আমাকে একটু যারা লাইভ দেখতেছেন, এখন আমার এখানে লাইভ দেখাচ্ছে 295 জন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা অঙ্ক বুঝতেছেন কিনা, আমি যেভাবে পড়াইতেছি সেভাবে অঙ্ক আপনি বুঝতেছেন কিনা। যদি এভাবে না বুঝেন তাহলে আমি অন্যভাবে পড়াবো, বাট অঙ্ক বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন কাইন্ডলি। একটু কমেন্টে আপনাদের জানান, মানে যে অঙ্ক মাথায় যাইতেছে কিনা, অঙ্ক বুঝতেছেন কিনা। আমি যতটুকু বুঝাইছি বা করাইতেছি এটা আপনার ক্যাচ করতে পারতেছেন কিনা, একটু কমেন্ট করবেন। একটু কমেন্ট করেন। যে ঠিক আছে কিনা। আচ্ছা, কপিল গেইন, সানজানা রিয়া, আচ্ছা রবিন বিন এবি আজিজ, আচ্ছা আব্দুল আজিজ সম্ভবত, পাপড়ি সরকার, মেহেদি হাসান, আল আমিন হোসাইন, আচ্ছা ঘাটার আমিন, আচ্ছা রনি দেব নাথ, আচ্ছা তানজিনা আক্তার, আলহামদুলিল্লাহ বুঝতেছি, সোহানা আক্তার। আচ্ছা, সেদিন এক আপু ফোন দিছে, আপু আমার ক্লাস দেখতেছেন কিনা আমি জানি না, তো ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনি ক্লাস নিতেছেন না কেন? তো বলতেছে যে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার তোমার স্যার কেন ক্লাস নেয় না। হ্যাঁ, মানে তার মা হচ্ছে আমার খোঁজ নিছে, তার মাও হচ্ছে আমার ক্লাস দেখে, তো আন্টি হচ্ছে তার মেয়েকে জিজ্ঞেস করছে তোমার স্যার ক্লাস নেয় না কেন, খোঁজ নিছো? হ্যাঁ, স্যার ক্লাস নেয় না কেন। তো আমার ভালো লাগলো আর কি, হ্যাঁ, যে উনি গার্ডিয়ান মুরব্বী, সেও আমার ক্লাস দেখে, যে সেও হচ্ছে আমার খোঁজ রাখে যে ক্লাস কেন নিতেছি না, হ্যাঁ কোনো সমস্যা হইলো কিনা। ভালো লাগলো আর কি, ঠিক আছে। আচ্ছা, সোহান আক্তার আপনার ক্লাস ভালো বুঝি। রিয়াদ হাসান রিয়াদ, মাশাআল্লাহ। ও আমার আম্মু জিজ্ঞেস করেছে ঘাড়তার আমি, যাক এটা ভালো। আর আগে হচ্ছে এক আপু একদিন বললো যে স্যার আপনার ক্লাস খালি আমি একা করি না, আপনার ক্লাসের সময় আমার ফ্যামিলি মেম্বাররাও আইসা আপনার ক্লাস করে, আমার বাপ সহ আপনার ক্লাস করে, ঠিক আছে। তো আমার তখন আসলে খুব ভালো লাগে আর কি।
হ্যাঁ, যে আমি শুধু মানে স্টুডেন্ট না, মানে তাদের গার্ডিয়ানের সাথেও হচ্ছে রিস্ক করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, গুণোত্তর ধারার একটা অঙ্ক, একটু বড় অঙ্কটা, সমস্যা নেই। গুণোত্তর ধারার এই অঙ্কটা দেখেন, এটা 35 বিসিএস, 35 বিসিএস। মানে এই অঙ্কগুলা নরমালি রিটেনে আসে। একটা অঙ্ক আমি দেখা দিচ্ছি। একটি গুণোত্তর ধারার একটি গুণোত্তর ধারার একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ, এটা 19 এর বইতে আছে। দ্বিতীয় পদ হচ্ছে -48, শুধু 48 না, একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ -48 এবং পঞ্চম পদ এবং পঞ্চম পদ 3/4 হলে 3/4 হলে, আচ্ছা, সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত? এই অঙ্কটা 19 এ আপনারা শিখে আসছেন, আবার 19 এর বইতেও হুবহু এই অঙ্কটা আছে। একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ -48 এবং পঞ্চম পদ 34 হলে সাধারণ অনুপাত কত? আচ্ছা, এই অঙ্কটা করার আগে আপনাদের আমি একটু বেসিক বুঝাই নেই। ফ্যামিলি টিচার মধুরিমা তালুকদার, মাদারীপুর সদরেই আমার বাসা, জসকোটের পাশে। নতুন জসকোট আছে, ডিসি অফিসের পাশে এলাকাতে আর কি। আচ্ছা, তো এই গেল। আচ্ছা, এখন একটু কথা শুনেন। ধরেন n তম পদের সূত্র কি? যে a ইন্টু a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে n তম পদের সূত্র। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে দ্বিতীয় পদ কত, তাহলে কি লিখবেন? a r টু দি পাওয়ার 2 বিয়োগ 1, মানে n মাইনাস 1 না, তাহলে 2 মাইনাস 1, তাহলে কত লিখবেন? a r এর পাওয়ার হচ্ছে কত? 1। আচ্ছা, যদি পঞ্চম পদ বলে, পঞ্চম পদে কি লিখবেন? a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে a r টু দি পাওয়ার 4। আপনাকে যদি বলে হয় দশম পদ কত, কি লিখবেন? a r টু দি পাওয়ার 10 মাইনাস 1, মানে কত? a r টু দি পাওয়ার 9। আমি বুঝাইতে চাইছি এক কমে পাওয়ার। দ্বিতীয় পদের সময় r এর পাওয়ার 1, পঞ্চম পদের সময় r এর পাওয়ার 4, দশম পদের সময় r এর পাওয়ার কত? 9, এক কমে। কারণ কি? n মাইনাস 1, এক কমে যায়। ঠিক আছে? যদি বলতো যে চতুর্থ পদ কত, হ্যাঁ, চতুর্থ পদ কত, কি লিখতেন? a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, মানে কত? a r টু দি পাওয়ার a r কিউব, মানে এক কমে। তাহলে এখন দেখেন, একটু খেয়াল করেন, এই যে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদের যে বের করেছে, দ্বিতীয় পদ সমান কত? a r টু দি পাওয়ার 1। তাহলে আমরা লিখতে পারি না যে a r টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে কত? -48 লিখতে পারি। এই যে দ্বিতীয় পদের সূত্র, হ্যাঁ। তারপর আছে কত? পঞ্চম পদ। এই যে পঞ্চম পদ মানে কত? a r টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে কত? a r টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে দ্বিতীয় পদ যেহেতু বলছে, দ্বিতীয় পদ মানে a r টু দি পাওয়ার 1 মাইনাস 48 প্রশ্ন অনুযায়ী। পঞ্চম পদ লিখছে, পঞ্চম পদের মান হবে কত? a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে কত? 3/4। এটা সমীকরণ নম্বর 1, এটা সমীকরণ নম্বর 2। বাংলা আরো 1-2 লাইন লেখা যায়, বাংলা আমি লিখলাম না, ডাইরেক্ট অঙ্ক করে দিয়েছি। এটা দ্বিতীয় পদ, এটার মান এত। এটা পঞ্চম পদ, এটার মান এত। এখন আমরা এই 2 নংকে ভাগ করব 1 নং দিয়া। এই 2 নংকে 1 নং দিয়ে ভাগ করব। ভাগ করার নিয়ম কি? বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করবেন। এটা বাম পক্ষ, এই যে a r টু দি পাওয়ার 4, এটা বাম পক্ষ কত? a r। আচ্ছা, r এর পাওয়ার 1 কি দেওয়া লাগে? শুধু a r লিখলেই হয়। আচ্ছা, ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 3/4 ভাগ হচ্ছে -48। এবার কাটাকাটি দেখেন, এই a কাটা যায়, a r দিয়া এটাকে কাটলে হবে কত? 3টা থাকবে। তার মানে r কিউব ইকুয়াল টু, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা সামনে চলে আসলো। তাহলে এই যে 3/4, এই 48টা কোথায় আছে? নিচে। তাহলে আমরা যদি এটাকে লিখি, এটা হবে কত? 1/48।
ভাগ আছে, গুণ দিলে কি উল্টা যায় না? এটা নিচে আছে, ভাগ আছে, তাহলে আমরা যদি গুণ দেই, এই যে মানে 48 এর নিচে একটা 1 আছে, এই 1টা উপরে আসে, 48টা নিচে চলে আসবে। এটা যদি কাটি 3 16 48, তাহলে খেয়াল করেন আর কিউব সমান, এখানে মাইনাস তো থাকবেই, উপরে আছে কত 1, নিচে আছে কত 16 গুণন 4, 4 16 কত 64, 4 16 কত 64। এবার দেখেন আর কিউব, এই 1/64 এটাকে লেখা যায় 1/4, আর একটা মাইনাস তো আছে 1/4, তার উপরে আচ্ছা জায়গা কমায় গেছে, পাশে লিখি, হ্যাঁ পাশে লিখি, পাশে লিখি, তাহলে এই দেখেন এখানে শেষ করি আমি, হ্যাঁ আর কিউব লিখলাম, মাইনাস আছে লিখলাম 1/64, একে লেখা যায় 1/4 তার উপরে হোল কিউব, কারণ কি এই 4 কিউব মানে 64। তাহলে এবার খেয়াল করেন এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 3, তাহলে আমরা এই 3 আর 3 বাদ দিয়ে দেব, অতএব r এর মান হচ্ছে -1/4। এ ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম দেখেন তো, উত্তর কি -1/4? হ্যাঁ উত্তর -1/4, তাহলে এটা হচ্ছে r এর মান। দেখেন একেবারে সংক্ষিপ্ত করে ফেলছে, এখানে লিখতে পারেন প্রশ্ন মতে, প্রশ্ন মতে অনেক আরো 2-3 লাইন বাংলা লেখা যায় তো আমি লিখলাম না, প্রশ্ন মতে এটা দ্বিতীয় পদ এত, পঞ্চম পদ এত, ভাগ করছে আর এর মান বাইরে গেছে, এটা হচ্ছে মূল অঙ্ক, ঠিক আছে? বাংলা লিখলে খালি পেছাবেন, বাংলা আমি জন্য লেখাইলাম না। এই -4 কেন, -1/4 না, আপনাদের মাইনাস কেন? উত্তর তো -1/4, শুধু -4 কাদের আসছে, যাদের শুধু -4 হয়েছে হয় নাই, ঠিক আছে? ওকে, -1/4। আচ্ছা, গুণোত্তর ধারার যে রিটেন ম্যাথ গুলো আছে তার মধ্যে এই অঙ্কটা একটু ঝামেলার ছিল, আমি এটা করাই দিলাম, হ্যাঁ এই অঙ্কটা রিটেন ম্যাথ মানে রিটেন আকারে আসে। আচ্ছা এখন সমান্তর ধারার একটা অঙ্ক আবার আমার সামনে আসলো, সমান্তর ধারার, গুণোত্তর ধারার মধ্যে তো ঢুকে গেছি, বাট সমান্তর ধারার একটা দুইটা অঙ্ক আমার সামনে আসলো, আমি একটু করাই দিচ্ছি অঙ্কটা, হ্যাঁ একটু দেখেন, সমান্তর ধারার একটা অঙ্ক আমার সামনে আসলো, সো আপনি বাসায় করতে গেলে এই অঙ্কটা প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাকে, সো অঙ্কটা হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন, হ্যাঁ এটা 37 বিসিএস, 37 বিসিএস, আর এটা হচ্ছে সমান্তর ধারার অঙ্ক, নট গুণোত্তর, আগে যে প্রথম সমান্তর করাইছি সেই অঙ্ক। আচ্ছা একটি সমান্তর অনুক্রমে, একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর, সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে এবং 6তম, মার্কার দাগ হয় অর্ধেক আবার হয় না, এসি বাতাসে মনে হয় শুকায় যায়, এবং 6তম পদটি, এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত, 15তম পদটি কত, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। মানে একটি সমান্তর অনুক্রমে, সমান্তর অনুক্রম মানে ধারা, মানে একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত। আচ্ছা এখন এখানে কি দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে 10, তাহলে ডি এর মান দেওয়া আছে কত 10। আচ্ছা আরেকটা বলা আছে যে 6তম পদটি হচ্ছে কত 52,
তাহলে আমরা জানি প্রশ্ন মতে আমরা জানি হ্যাঁ কততম আমরা জানি যে n, আচ্ছা n তম পদের সূত্র কি n ইনটু n প্লাস 1 ডিভাইড সরি a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d, এটা হচ্ছে সমান্তর ধারার n তম পদের সূত্র আর কি। হ্যাঁ, তো এখানে কততম পদ বলছে? ষষ্ঠ পদ। তাহলে n এর মান হচ্ছে কত? 6। n এর মান হচ্ছে কত? 6। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস 6 মাইনাস 1 ইনটু d, d এর মান হচ্ছে কত? 10 সমান হচ্ছে 52। লিখতে পারি না, এই সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু 2, এর মান তো জানি না, প্রথম পদ তো জানি না। n মাইনাস 1 বলে দিছে ষষ্ঠতম পদ, তার মানে n এর মান কত? 6। n মাইনাস 1 ইনটু d, d এর মান কত? 10। তো কত মান দেওয়া আছে? ষষ্ঠ পদটি কত? 52। দেখেন, তাহলে এখান থেকে এর মানটা চলে আসবে a প্লাস 6 থেকে 1 গেলে থাকবে কত? 5 ইনটু 10 সমান হচ্ছে কত? 52। তাহলে 5 10 এ কত? 50। নিয়ে যাও এই পাশে একসাথে, একটু শর্ট করি এক লাইন। হ্যাঁ, তাহলে a সমান 52 আর এখানে আসবে 50। তাহলে এর মান আসলো কত? 2। এর মান কত? 2। তাহলে এখন আমাদের চাইছি কি 15তম পদটি কত? তাহলে 15তম পদ কত? তে 15তম পদ সূত্র কি? a প্লাস 15 মাইনাস 1 ইনটু d, d এর মান হচ্ছে কত? 10। এর মান কত? এর মান 2। তারপর কত হবে? 2 প্লাস 14 ইনটু 10 140, 2 100, তাহলে 142। এটা হচ্ছে উত্তর। অঙ্কটা সামনে আসলো, সো করে দিলাম যেহেতু পরীক্ষায় আসছিল। ঠিক আছে, তাহলে আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে, আমি কিন্তু অঙ্ক যে খুব বেশি করাইছি তা না, বাট আপনি যেই টাইপের অঙ্ক পাবেন অধ্যায় করতে গেলে, সমান্তর ধারার n তম পদের নির্ণয় পাবেন, নিয়ম করাই দিছি, বুঝাই দিছি। যোগফলের সূত্র পাবেন, নিয়ম করাই দিছি, বুঝাই দিছি। গুণোত্তর ধারার অঙ্ক পাবেন, n তম পদ নির্ণয় বুঝাই দিছি, অঙ্ক এক্সাম্পল করাই দিছি। যোগফলের অঙ্ক পাবেন গুণোত্তর ধারার বেসিক বুঝাই দিছি, সাথে হচ্ছে এক্সাম্পলও করাই দিছি। এরপরে স্বাভাবিক সংখ্যার যোগফল পাবেন, করাই দিছি। ঠিক আছে, তো আমি যেগুলো করাইছি এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, সাথে হচ্ছে আপনি আপনার বাসায় যে বই আছে সেই বই থেকে আপনি নিজে আরো 15-20টা বা যত বেশি পারেন সেগুলা হচ্ছে আবার নিজে করবেন, সুন্দরভাবে নোট করবেন। দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আবার রেগুলার ক্লাস পাবেন। আর ক্লাস বিদায় নেওয়ার আগে আমি আবার একটু রিমাইন্ডার করে দেই, সেটা হচ্ছে ক্লাস নিজের কাছে সেভ করে রাখার উপায় হচ্ছে আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রাখেন। কারণ এত মানুষ, আমার পক্ষে লিংক খুঁজে খুঁজে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার মডারেটর মধ্যে এত সময় নাই যে ক্লাস আবার আপনারা খুঁজে দিবে। সো ইয়া করে রাখবেন, আর আমাদের যে ইউটিউব পেজ আছে, ইউটিউব পেজে যুক্ত হয়ে যাবেন আর কি। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই, বিদায় নিতেছি। আর ক্লাস শেয়ার করে সেভ রাখেন নিজের কাছে, আর বারবার প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকেন, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।